আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি যারা এসএসসি পরীক্ষা দিবা বা এসএসসি ক্লাস বা ক্লাস 9 10 এ যারা পড়তেছো তাদের জন্য, যারা সায়েন্সে পড়ো ওই তাদের পদার্থবিজ্ঞান বইটাতে তোমার দ্বিতীয় চ্যাপ্টার ইউনিট 2 মানে কি তৃতীয় চ্যাপ্টারের মধ্যে গতি নামে একটা অধ্যায় আছে। ঠিক আছে, গতি নামে একটা অধ্যায় তোমরা যদি সায়েন্সের পদার্থবিজ্ঞান বইটা নাও তাহলে প্রথম চ্যাপ্টারটা তোমরা হয়তো অলরেডি পড়ছো, দ্বিতীয় চ্যাপ্টারটার মধ্যে আছে গতি। তো গতি নিয়ে ওইটা থেকে অনেকগুলো এমসিকিউ আসে, কোশ্চেন আসে, গতি থেকে কাজ ক্ষমতা শক্তি বিভিন্ন কয়েকটা অধ্যায় আছে, খুব কমন কমন অধ্যায়। সেই অধ্যায় থেকে সব সময় প্রতি বছর তোমার বোর্ড পরীক্ষায় বলো সব জায়গায় কোশ্চেন থাকে। তুমি যখন উপরে ক্লাসে উঠবা এই গতি নিয়ে গতিবিদ্যা সম্পর্কে একটা অধ্যায় পাবা। ঠিক আছে, আমরা এখন এই গতি নিয়ে একটু আলোচনা করি। গতি নিয়ে প্রথমে আলোচনা করলে আসে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে আমরা গতি নির্ণয় করতে পারি। তো একটা জিনিস খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝে? প্রসঙ্গ কাঠামো কি আছে? প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো বলতে গেলে আমরা আপেক্ষিক কি যে জিনিসটা কি এটা বুঝতে হবে আমাকে। তো প্রসঙ্গ কাঠামো বলতে, ধরো আমি এখানে স্থির আছি, আমার সামনে দিয়ে একটা ছোট একটা রিক্সা গেল বা একটা মানুষ হেঁটে গেল বা একটা গাড়ি, যে কোনো একটা গাড়ি গেল। এখন আমার আমার সাপেক্ষে গাড়িটা গতিশীল না? আমার সাপেক্ষে গাড়িটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে না? এখন আমি হলাম প্রসঙ্গ কাঠামো এবং আমার সাপেক্ষে গাড়িটি হলো গতিশীল। এখন তুমি দেখো, তুমি নরমালি একটা ধরো একটা বাস বা নরমালি একটা সিএনজিতে আসো, আর আমি একটা সাইকেলে আছি। তুমি যেদিকে যাচ্ছ আমিও সেদিকেই যাচ্ছি। এখন বলো তো কোনটা গতিশীল? দুটোটাই গতিশীল অপর পক্ষ একটা লোকের কাছে। এখন আমার সাপেক্ষে, আমি যেহেতু সাইকেলে আছি, আমার সাপেক্ষে তুমি গতিশীল, তুমি সিএনজিতে আসো, আমি স্থির। এবং তোমার সাপেক্ষে আমি গতিশীল, তুমি স্থির। ঠিক আছে, তো পৃথিবীতে কোনো বস্তুই স্থির নয়। পৃথিবীতে দুই ধরনের বস্তু পাওয়া যায়, হয় পরম স্থির বা পরম গতিশীল। এখানে পরম স্থির বলতে কিছুই নেই। দেখো, তুমি একটা জিনিস কল্পনা করো, পৃথিবীতে কোনো বস্তুই তোমার স্মৃতি মানে কি স্থির অবস্থায় নেই। যদি আমি সূর্যকে সূর্যকে আমরা স্থির ধরি, তো তাহলে দেখবা সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরতেছে। তাহলে সূর্য এখানে প্রসঙ্গ কাঠামো, সূর্যের যে আকাশে ঘোরা, এটা একটা গতিশীল অবস্থায় আছে। এবং মহাকাশে মহাবিশ্বে যে গ্যালাক্সি আছে সেখানে সূর্য আবার গতিশীল। ঠিক আছে, ওইটার সাপেক্ষে সূর্য আবার ঘুরতেছে। তো সূর্যে একটা অক্ষ আছে। তো আমরা চিন্তা করতে পারি যে পৃথিবীতে কোনো বস্তুই কি নয়, স্থির নয়, বা পরম বলতে কোনো কিছুই নেই পৃথিবীতে। ঠিক আছে, তো এখানে আসি, প্রথমে কি দেওয়া আছে আমার এখানে অধ্যায় শুরুতে যখন তোমরা যাবা তখন দেখবা এখানে দেওয়া আছে বেগ, ত্বরণ, গতি, এই বিভিন্ন ধরনের মানে সংজ্ঞা আছে। তো বিভিন্ন ধরনের তোমার এগুলা দেয়া থাকে। তো এখানে কি কি দেওয়া আছে? বেগ, ত্বরণ, দ্রুতি। আচ্ছা, এখানে আমরা কি বুঝি? বেগ বলতে কি বুঝি, ত্বরণ বলতে কি বুঝি? অনেক সময় ক নাম্বার কোশ্চেন আসে যে বেগ বলতে কাকে বলে, ত্বরণ কাকে বলে, বা দ্রুতি কাকে বলে। ঠিক আছে, তো এখানে বেগ কাকে বলে? বেগ বলতে আমরা যদি তোমার সরণ আর ত্বরণ, এখন দেখো এগুলো করার আগে আমি এই সাইডে কিছু লিখছি রেড কালার দিয়ে। তো এখানে দেওয়া আছে ইউ, কিছু জানার বিষয়, এগুলা জানতে হবে। এই অধ্যায়টা পড়তে গেলে এগুলা তোমাকে জানতে হবে, চিনতে হবে এগুলা কি, এক একটা পরিচয় কি। এখন দেখো ইউ মানে কি, ছোট হাতের ইউ বলো, বড় হাতের ইউ বলো, ইউ সমান সমান বস্তুর আদি বেগ। বি, বি সমান সমান বস্তুর শেষ বেগ। এস মানে উচ্চতা, এস মানে সরণ, ডি মানে দূরত্ব, টি মানে সময়, এ ত্বরণ এবং মন্দন। কখন ত্বরণ হয় কখন মন্দন হয়, যখন আমরা ত্বরণ আর মন্দন নিয়ে আলোচনা করব তখন আমরা বুঝিয়ে দেব। ঠিক আছে, আর জি হলো অভিকর্ষণ ত্বরণ। অভিকর্ষণ ত্বরণ তো আমরা 9 10 থেকে মানে ক্লাস 8 থেকেই পড়তেছি যে অভিকর্ষণ ত্বরণ কি। আচ্ছা ঠিক আছে, তো এখানে আসো কি তোমার ব্যাক। এখন ব্যাক হলো স্মরণের পরিবর্তন। ঠিক আছে, স্মরণের পরিবর্তন, স্মরণের হারকে ব্যাক বলে। যদি ক্ষুদ্র একক সময়
এই একটা বস্তু ধরো ক্ষুদ্র একক সময় যদি তার অবস্থানটা চেঞ্জ করে, ধরো এখানে একটা এ বস্তু আছে, তাকে আমরা বি বস্তুতে নিলাম, তাহলে তার একটা সময় লাগবে, ধরলাম তো সময় টি। এই একক সময়ে যে দূরত্ব পরিবর্তন করে বা পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। তাহলে আমরা লিখতে পারি না যে একক সময়ে সরণের পরিবর্তনকে বেগ বলে। ওকে, এখন আছে ত্বরণ। যদি কোনো বস্তুর মধ্যে বেগ থাকে তাহলে তার ত্বরণ সৃষ্টি হয়, ঠিক আছে? তুমি মনে রাখবা, যদি একটা বস্তুকে আমি বেগ সৃষ্টি করতে পারি তাহলে তার ত্বরণ পাওয়া যাবে, কারণ বেগ আর ত্বরণের সম্পর্ক খুব কাছাকাছি, ঠিক আছে? যদি একটা গাড়ি, তুমি চিন্তা করো এটা একটা গাড়ি, হ্যাঁ, গাড়ি সামনের দিকে যাচ্ছে, এখন সামনের দিকে যাচ্ছে, গাড়িতে ধরলাম বি একটা বেগ আছে, বি বেগ। নরমালি গাড়িটা চালু করলে একটা বেগ প্রাপ্ত হয় না, চলতেছে। এখন যদি তার প্রতি সেকেন্ড সময়ে, প্রতি টি সময়ে যদি এটা সামনের দিকে তার এস সরণের পরিবর্তন ঘটে, টি সময়ে এই যে এস সরণের পরিবর্তন ঘটতেছে, প্রতিনিয়ত তার বেগের পরিবর্তন ঘটতেছে। এই যে টি সময় কিন্তু বেগের পরিবর্তন, এখানে 5 থাকে, এখানে 10, এখানে 20, এখানে 30 করে বাড়তেছে। এই যে বাড়ার হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে আমরা কি বলতে পারি শর্টকাট নিয়মে, যে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার যদি ত্বরণ হয়, বেগটা যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে এটা কি হবে? মন্দন। কমে যাচ্ছে, কমে যাওয়াকে কি বলে? মন্দন বলে। ওকে, এখন আসো আমরা দ্রুতি। দ্রুতি কি জিনিস? বেগের ঠিক আশেপাশে হবে দ্রুতি, ঠিক আছে? দ্রুতির এককও বেগের মতোই, কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, বেগের ক্ষেত্রে সরণের পরিবর্তন ঘটে, আর দ্রুতির ক্ষেত্রে কি তোমার দূরত্বের পরিবর্তন ঘটে। এখন দূরত্ব কি আর সরণ কি, এটা একটু প্যাচ লাগতে পারে, একটু পরে আসতেছি দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। এখন দ্রুতি, দ্রুতি বলতে একক সময়ে, একক সেকেন্ডে যে দূরত্বের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, ঠিক আছে? এখন আসো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য, ঠিক আছে? সরণ আর দূরত্ব। এখন তুমি একটা বস্তু, আচ্ছা আমরা এই অধ্যায়টা শুরুতেই দেখবা দুইটা পার্ট লেখা আছে, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। ভেক্টর রাশি বলতে যার দিক এবং মান আছে। ধরো এখানে একটা এ আর এখানে একটা বস্তু বি, তাদের এখান থেকে এই অবস্থাতে যদি যায়, তাদের দিকটা কি এই দিকে না? তাদের দুইটা মান আছে, এ থেকে বি তে যাচ্ছে, তাহলে এটা কি হলো? ভেক্টর রাশি। আর যেটার মান আছে কিন্তু দিক নাই, ঠিক আছে, যেটা মান আছে দিক নাই, এটা হলো স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারবো বেগ কি রাশি আর দ্রুতি কি রাশি। ওকে, আচ্ছা, এখন দ্রুতির মধ্যে কি বলছিলাম? সরণ, দূরত্ব, আর বেগের মধ্যে বলছিলাম কি? সরণ। এখন সরণ আর দূরত্ব কেমন হবে? এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে তোমার যদি আমি চিন্তা করি, এখানে একটা এ বস্তু আছে বা একটা গাড়ি আছে, গাড়ির অবস্থান এখান থেকে এই অবস্থানে চলে যাবে, এই অবস্থানে চলে যাবে, তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি হবে? দূরত্ব, ঠিক আছে? আর আমি এখানে দেখো এটা দিক আছে, যেহেতু আমরা দিক নির্ণয় করতে পারতেছি, তাই এটা হবে কি? দূরত্ব। এটা সবসময় দূরত্ব হবে, যার দিক নির্ণয় করতে পারি, যে কোন দিক বরাবর যাচ্ছে, তার অবস্থানে পরিবর্তন হচ্ছে, সেটা হবে দূরত্ব। এখন তুমি কল্পনা করো, এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে, তুমি সোজাসুজি এই রাস্তায় না গিয়ে এখান থেকে যাত্রা শুরু করে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা করে এখানে গিয়ে পৌঁছাইছো, ঠিক আছে? এই যে আঁকা বাঁকা হয়ে পৌঁছাইছো, তার মধ্যবর্তী কি দূরত্বটা আমরা যদি বলি যে এখান থেকে এখানে গেছো, তার অবস্থার পরিবর্তন বাড়ি কি স্মরণ করছে এখান থেকে এই বরাবর, তার নির্দিষ্ট কোনো দিক নাই। দেখো, নির্দিষ্ট কোনো দিক নাই, এখানে যাইতে পারি আমি, দুনিয়া ঘুরে যেতে পারি, তাহলে এটা কি হবে? সরণ, ঠিক আছে? এখন সরণ আবার দূরত্বের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? দূরত্ব হলো দুইটা বস্তুর মধ্যবর্তী দিক ও সরণের পরিবর্তন, আর সরণ হলো তোমার একটা বস্তু কোনো দিক থাকবে না, সে যে কোনো ভাবেই যেতে পারে, তার যে মধ্যবর্তী দূরত্বটা, মানে যে মধ্যবর্তী গ্যাপটা পাবো, অবস্থানের পরিবর্তনটা পাবো, সেটা হবে কি? সরণ। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য। ওকে, তো এখানে ডি কেন লিখলাম আর এস কেন লিখলাম? এখানে ডি হলো দূরত্ব, এস হলো সরণ, ঠিক আছে? মাথায় রাখবা, কখনো ভুলবা না। তারপরে আসো বেগ ত্বরণ মন্দনের সূত্র। বেগ ত্বরণ মন্দনের সূত্র। তো বেগ ত্বরণের মন্দনের সূত্র বলতে আমরা বেগ আগে লিখি, বেগের সূত্র, ঠিক আছে?
এখানে সূত্র লিখি ব্যাগের সূত্র। ব্যাগকে আমরা কি বলতে পারি, ইউ বা বি, শেষ বেগও হতে পারে আদি বেগও হতে পারে। তাহলে লিখবো এটা কি বি বা ইউ লিখলাম, যে কোনো একটা লিখলাম, বা বাংলাতে লিখতে পারো ব্যাগ, সমস্যা নাই। এখন কি বলছে, ব্যাগের সংজ্ঞা থেকে আমাদের কি পাই, এটা পাই। এখান থেকে ব্যাগের সূত্র নির্ণয় করব, ব্যাগের মাত্রা নির্ণয় করব, ঠিক আছে, ব্যাগের একক নির্ণয় করব। আচ্ছা, তো আমরা কি বলছিলাম, একক সেকেন্ডে বা একক সেকেন্ড, এক সময়ে যদি একক সেকেন্ডে তার স্মরণের পরিবর্তন করে তাহলে কি হবে, তাহলে সব সময় তার ব্যাক হবে, তাই না? যদি স্মরণের পরিবর্তন হয়, স্মরণ একক সময়ে যদি স্মরণের পরিবর্তন হয় তাহলে সবসময় কি হবে, এটা ব্যাক হবে। তো তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি তোমাকে বলে একক সময়, একক দূরত্ব, একক, সব ক্ষেত্রে যদি তোমাকে একক কল্পনা করতে হয় তাহলে মনে রাখবা ভগ্নাংশ আকারে হবে। কিসের পরিবর্তন বলছে, স্মরণের পরিবর্তন, এস লিখবা, আর নিচে হবে টি। কেন টি হবে, বলছে একক সময়, যদি একক বলে সবসময়, একক যেটা বলে সবসময় কি হবে, নিচে হবে, তাহলে লিখতে পারি টি। তাহলে আমরা কি বলতে পারি, স্মরণ ডিভাইডেড বাই কি, সময়, এর পরিবর্তন কি কি বলে, ব্যাগ বলে। এই যে লিখলাম, এখন দেখো এটা হলো ব্যাগের সূত্র, ঠিক আছে, এটা হলো ব্যাগের সূত্র। এখন এখান থেকে আমরা একক নির্ণয় করব। একক নির্ণয় করব কিভাবে, এস মানে কি স্মরণ, স্মরণকে আমরা কি মিটার হিসেবে মাপি না, তাহলে এখানে হবে এম, আর নিচে হবে কি টি, মানে সময়, সময়কে আমরা কি হিসেবে মাপি, সেকেন্ড হিসেবে মাপি। এখন যদি এস টাকে উপরে তুলে দেই তাহলে কি এম এস ইনভার্স 1। এখন ইনভার্স 1 কেন হয়েছে, এটা তো ছোটদের অঙ্ক, আমরা যদি উপরে তুলে দেই এস টাকে তাহলে ইনভার্স হয়ে যায়, ঠিক আছে। এটা হলো তোমার কি, এটা হলো তার একক, হ্যাঁ, এটা হলো ব্যাগের একক, ব্যাগের একক। এখন এটা থেকে যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই, মাত্রা কিন্তু প্রথম অধ্যায়ে ছিল, তো মাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে মাত্রা কি হবে, তোমার এখানে মাত্রা হবে তোমার এম, এটা কি এম মানে কি স্মরণ না, মানে কি মিটার না, এটা আমরা কি লেন্থ আকারে প্রকাশ করি না, তাহলে লিখতে পারবো এল, ঠিক আছে। আর সময়কে টি দ্বারা প্রকাশ করি না, আমরা প্রথমত পড়লে পেয়ে যাব, সময়কে টি দ্বারা প্রকাশ করি, টি এর উপরে 1/1। তার মানে এটার মাত্রা যদি বলি তাহলে ব্যাগের মাত্রা, ব্যাগের মাত্রা এইভাবে লিখবা, এইভাবে লিখবা, ঠিক আছে, এটা লিখবা, ওকে। তারপরে চলে আসি আমরা কি, ত্বরণ। এতক্ষণ পড়ছে কি ব্যাগ, এখন পড়বো ত্বরণ, হ্যাঁ। এখন আমরা কি জানি, ব্যাগের পরিবর্তন কি ত্বরণ বলে, ব্যাগ বৃদ্ধির হারকে কি বলি, ত্বরণ বলি। যদি ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি তাহলে একক সময়ে ব্যাগের পরিবর্তন না, একক সময় তো ব্যাগের পরিবর্তন, তাহলে এখানে লিখবো ত্বরণ। ত্বরণ সময় সমান একক সময় পরিবর্তন, তাহলে উপরে হবে ব্যাগ আর নিচে হবে কি সময়, একক সময় পরিবর্তন। তার মানে কি আমরা আগে কি পাইছিলাম, যে ব্যাগ সমান সমান কি পাইছিলাম, এম এস ইনভার্স 1, আর নিচে হবে কি এস। এখন এই এস টাকে যদি উপরে তুলে দেই এখানে কি হবে, এম, এখানে কি হবে এম, সরি এখানে হবে এম, যদি উপরে তুলে দেই এস এর একটা ইনভার্স 1 আছে আর একটা ইনভার্স 1 হবে। এখন লগারিদমের নিয়ম অনুসারে আমরা যা পড়ছিলাম, একটা এস কমন নিয়ে দুইটা যোগ করে দেব, যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে যে প্লাস, মনে মনে এটা যোগ হবে, আর যেহেতু দুইটার আগে মাইনাস আছে একটা মাইনাস থেকে যাবে, তার মানে কি 2 হবে, s ইনভার্স 2। এটা হবে তাদের একক, হ্যাঁ, একক বা ব্যাগের সূত্র। এখন ত্বরণের সূত্রটা কি হবে, ব্যাগ যেহেতু বি হবে এখানে আর টি হবে নিচে, এটা আদি বেগ হতে পারে শেষ বেগ হতে পারে, তাহলে এটা সূত্র, এটা হলো ব্যাগের সূত্র। আর এটা হলো তার কি একক, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড ইনভার্স স্কয়ার। এটাকে যদি আমি মাত্রায় লিখতে চাই তাহলে কি হবে, এম মানে কি লেন্থ না দূরত্ব, না দূরত্ব হলে কি এল, আর এস মানে কি সময়, সময় মানে টি, টি ইনভার্স 2। তা লিখতে পারি কিনা দেখো তো, নিশ্চয়ই লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন ত্বরণ যে কথা, একটা জিনিস খেয়াল করো, ত্বরণ যে কথা মন্দন একই কথা, ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে, মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পাবে। এখন ত্বরণের ক্ষেত্রে সবসময় প্লাসের মান হবে, এখন যদি মন্দন লিখতে চাই তাহলে কি হবে, মাইনাস বি ডিভাইড বাই টি, ঠিক আছে, একই হবে, মাইনাস হবে, কারণ বেগটা কি কমে যাচ্ছে,
কিভাবে কমে আমি তোমাকে বলি। হঠাৎ করে তুমি একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছো, এখানে যদি একটা তোমার লম্বা সেতু থাকে, উঁচু সেতু থাকে, তুমি এখানে যাচ্ছ, এই অবস্থাতে তোমার কি গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন যদি তুমি ব্রেক না কষো তাহলে দেখবা যে পিছনের দিকে ব্যাক করতেছে, গাড়িটা পিছনের দিকে সরে যাচ্ছে। এখন দেখো তো আগে যে ব্যাগটা পাইছে সেই ব্যাগটা পিছনের দিকে কমতেছে না একবারে। যদি এরকম না হয়, তুমি নরমালি গাড়িটা যাচ্ছে, তার একটা ব্যাগ আছে বি, এখন যদি এখানে ব্রেক চাপো, গাড়িটা চাপো, একবারে ব্রেকটা কমে যাবে না? এই কমে যাওয়া হলো কি মন্দ। ওকে, এখন আমরা কি দেখলাম এখানে? ত্বরণ, তার মন্দন, আর হলো ব্যাগের সূত্র। ওকে, এখন আসো তোমার আমরা যেহেতু টাইপ 1 নিয়ে আলোচনা করতেছি, টাইপ 2 নিয়ে যখন আলোচনা করব তখন তাদের অঙ্কগুলা দেখে নিব। হ্যাঁ, তুমি এই সূত্রগুলা বা এইগুলা ঠিক মতো করে নিবা। ওকে, এখন চলে আসো তোমার গতির সূত্র। গতি নির্ণয়ের কয়েকটা সূত্র আছে, এর মধ্যে চারটা সূত্র সময়, দূরত্ব, ত্বরণ, বিভিন্ন কিছু কাজে লাগে। তখন আমরা কি করব? এখন সরল পথে যদি চলাচল করে তখন একটা বেগ হবে, তারপরে এই যে পড়ন্ত অবস্থায় আকাশ থেকে যদি তুমি বস্তুটাকে ফেলে দাও তখন তাদের বেগ কি হবে, তারপরে এই যে তোমার নিক্ষেপ করো, উপরে যদি ঢিল দাও তখন তার সূত্রটা কি হবে। মূলত সূত্র একই, তার একটু পরিবর্তন আছে, হালকা পরিবর্তনটা তুমি খেয়াল রাখবা। আচ্ছা, গতির সূত্র। গতির সূত্র যদি আমি নরমালি এখানে চিন্তা করি, গতির সূত্র কি হয় দেখো। প্রথম সূত্র, চারটা সূত্র পাওয়া যায় এখান থেকে। কয়টা সূত্র পাওয়া যায়? চারটা সূত্র পাওয়া যায়। সেই চারটা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা যেটা হবে, আদি বেগ না শেষ বেগ ইকুয়াল আদি বেগ প্লাস জিটি, মানে জিটি বা এটি ত্বরণের পরিবর্তন বা ত্বরণ। এটা হবে কি, যদি কোনো বস্তুর আদি বেগও থাকে শেষ বেগও থাকে, ইভেন যদি আদি বেগ না থাকে শেষ বেগ দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে গাড়িটার এবং সময় দেওয়া আছে, এই সময় সে পার হয়, তখন তুমি শেষ বেগ বাইর করতে পারবা বা আদি বেগ যে কোনো একটা বেগ বাইর করতে পারবা। আরেকটা আছে সময় এবং দূরত্ব। সেই ক্ষেত্রে তুমি বের করতে পারবা s ইকুয়াল দুইটা বেগের যোগফলের গড় ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটা দিয়ে বের করতে পারবা। যদি তোমার দুইটা ব্যাগ দেওয়া থাকে আর একটা কি দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে তুমি কি ইজিলি তার সরণটা বের করতে পারবা। আরেকটা সূত্র কি দেওয়া আছে? তোমার s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, আগের ক্ষেত্রে কি ছিল না? ত্বরণ ছিল না। এখন যদি ত্বরণ উল্লেখ থাকে তাহলে ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সূত্র আছে তোমার, একটু এটা বর্গের সূত্রের মতোই, খেয়াল করো। ওই ক্ষেত্রে তোমার কোনো বস্তুকে যদি তুমি জোরে ধাক্কা দাও, তার অবস্থানের পরিবর্তন, ত্বরণের পরিবর্তন হয়, তখন এই ক্ষেত্রে হবে v স্কয়ার আদি বেগ স্কয়ার শেষ বেগ স্কয়ার আদি বেগ স্কয়ার প্লাস 2s। ঠিক আছে? এই চারটা সূত্র সরল রৈখিক ক্ষেত্রে, ঠিক আছে, কি হবে? সরল, এই ক্ষেত্রে কি হবে? সরল রৈখিক ক্ষেত্রে, সরল রৈখিক অবস্থায় তাদের এই সূত্রগুলো হবে। এই চারটা সূত্র সবাই মুখস্থ রাখবা। যদি তোমার কোনো প্রশ্নের মধ্যে ত্বরণ এবং কি দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, ত্বরণ এবং সময় দেওয়া থাকে, তোমাকে যদি বলে যে যে কোনো একটা ব্যাগ বের করতে, তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবা। যদি তোমাকে দুইটা ব্যাগ, আদি ব্যাগ শেষ ব্যাগ দেওয়া থাকে আর সময় দেওয়া থাকে, তাহলে সরণ দিয়ে এটা দিয়ে বের করতে পারবা। তুমি যদি মনে করো যে কোনো একটা ব্যাগ দেওয়া আছে, আদি বা প্রথম বা শেষ বেগ দেওয়া আছে, আর একটা ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে তুমি এটা দিয়ে বের করতে পারবা। আর যদি মনে করো যে তোমার কোনো বস্তুর সময় দেওয়া নেই, জাস্ট দুইটা বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তখন এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো লৈখিক বেগের ক্ষেত্রে। এখন আসো তোমার পরন্ত বস্তুর ক্ষেত্রে। লৈখিক বেগ, তো লৈখিক ক্ষেত্র যেটা, এই লৈখিকের ক্ষেত্রে এইরকম হয়, সমান্তরাল অবস্থায় যাচ্ছে,
তার হয় দূরত্বের পরিবর্তন হবে না হয় সরণের পরিবর্তন হবে, এই ক্ষেত্রে আমরা s নিচ্ছি। আর যখন আমরা তোমার উপর থেকে কাউন্ট করব তখন উচ্চতা নিয়ে কাউন্ট করব। তো উচ্চতার একক কি? উচ্চতার একক হলো h, ঠিক আছে। এখন যে সূত্রগুলো আছে s আছে ওই সূত্রগুলো জাস্ট একটু পরিবর্তন করে দেব। তাহলে প্রথম সূত্রটা কি হবে? পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্রটা হবে b প্লাস b ইকুয়াল u প্লাস, আগে ছিল কি সরলরৈখিক ত্বরণ, ঠিক আছে। সরলরৈখিক ত্বরণের ক্ষেত্রে কি হবে? a হবে। আর যদি সরলরৈখিক না হয়, উপর থেকে পড়তেছে, এখানে অভিকর্ষণ ত্বরণ কাজ করবে। নিশ্চয়ই একটা বস্তু উপরে দিছো, এখানে অভিকর্ষণ ত্বরণের ফলে নিচে পড়ে যাবে, বস্তুটা কি পড়ে যাবে? ধরো এই বস্তুটাকে আমি রাখলাম, উপর থেকে ছাড়া দিলাম, তাহলে এটা কি হবে? তোমার নিচের দিকে পড়ে গেছে, তার মানে কি, এখানে ত্বরণের কারণে, অভিকর্ষণ ত্বরণের কারণে পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, দেখা এটা কি জায়গার পরিবর্তন হচ্ছে, এটা কি বলে? অভিকর্ষণ ত্বরণ। আর অভিকর্ষণ ত্বরণ যেহেতু হচ্ছে পরন্ত বস্তুর অবস্থা, তুমি ধরো এখান থেকে ফেলে দিচ্ছ বস্তুটাকে, এখান থেকে ফেলে দিচ্ছ, নিচের দিকে পড়তেছে, তো নিচের দিকে পড়বে, কোন বেগ বৃদ্ধি পাবে? যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণের পরিবর্তন ঘটতেছে, এখানে অভিকর্ষণ ত্বরণ, ঠিক আছে। তাহলে কি লিখবা? gt, ওকে। তারপরে 2 নম্বর সূত্র কি লিখছিলাম আমরা? s ইকুয়াল, s হবে না, এখানে যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে এটা কি হবে? s হবে, ওকে। s ইকুয়াল b প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু t, ঠিক আছে। এখানে আমরা উচ্চতা নির্ণয় করব। আরেকটা কি করব? আরেকটা সূত্র আছে s এর সূত্র, এটাকে আমরা একটু মডিফাই করতে পারি। এখানে কি হবে? s এর জায়গায় s ইকুয়াল ut প্লাস, আগে কি ছিল at, এখন হবে gt। কেন? এটা পরন্ত অবস্থায় তো, তাই অভিকর্ষণ ত্বরণ কাজ করবে। তাহলে কি হাফ ইনটু হাফ হাফ ইনটু gt স্কয়ার, তাই না? তারপরে সূত্রটা কি ছিল? তারপরে সূত্রটা যদি কোনো সময় দেওয়া না থাকে, দুইটা ব্যাক উল্লেখ থাকে, তাহলে b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gs, এটা লিখবো, কারণ s লিখছি উচ্চতার কারণে, আর ত্বরণ g লিখছি অভিকর্ষণ ত্বরণের কারণে পড়তেছে। আচ্ছা, এখন আমরা এটা বললাম পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? তার একটু টার্মগুলো চেঞ্জ হবে, যেখানে a ছিল g হবে, যেখানে s ছিল সরণ ছিল, এখানে উচ্চতা হবে, ঠিক আছে, হাইট, ওকে। এখন পড়লাম, এখন আমরা কি পড়লাম? সরলরৈখিক সূত্র, পরন্ত বস্তুর সূত্র। এখন পড়ব নিক্ষিপ্ত সূত্র, ঠিক আছে। নিক্ষেপ যখন নিক্ষেপ করবা তখন তার যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা কি? এখন যেহেতু নিক্ষেপ করতেছো, অভিকর্ষণ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে না, তখন আমার অভিকর্ষণ ত্বরণ কাজ করে কি নিচের দিকে, তুমি মারতেছো উপরের দিকে, তার বিপরীত কাজ করে না। বিপরীত কাজ করলে সবসময় কি হবে? ঋণাত্মক হবে, সবসময় মনে রাখবা। যদি সেটা বিপরীত কাজ করে তাহলে তার পরিবর্তনটা কি হবে? ঋণাত্মক হয়ে যাবে। যেখানে তোমার প্লাস আছে সেখানে সবগুলোই কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথম সূত্রে কি লিখতে পারি? এখানে মাইনাস, এখানে কি লিখতে পারি? মাইনাস, এখানেও কি লিখতে পারি? মাইনাস, এখানেও কি লিখতে পারি? মাইনাস। তো মাইনাস দিয়ে আমরা বুঝবো কি যে এটা কি পরন্ত অবস্থায় আছে, মানে কি নিক্ষিপ্ত অবস্থায়। তুমি যদি উপরে ঢিল দাও তাহলে তার অভিকর্ষণ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করার ফলে এটা কি হচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে। ত্বরণটা ঋণাত্মক হওয়ার কারণে তোমার সবগুলো কি হবে? ঋণাত্মক হবে, ওকে। তো এগুলা হলো তোমার পরন্ত বস্তু না, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হয়, আর নিক্ষেপ করার বস্তুর ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। সবসময় মনে রাখবা নিক্ষিপ্ত। তোমরা সবাই নোট করে নিবা, ওকে। আচ্ছা, এখন চলে আসো গ্রাফ। অনেক ক্ষেত্রে এই যে গ্রাফ বা লেখচিত্র, অনেক ক্ষেত্রে লেখচিত্র দিয়ে অনেক অঙ্ক থাকে, তুমি তখন চিন্তা করতে পারবে না যে এটা কিভাবে করব, কেমনে করব। হ্যাঁ, তো আমি যদি একটু পড়াই দিই, ইনশাআল্লাহ মনে হয় তোমার কখনো তোমার সমস্যা হবে না। ধরো এখানে একটা গ্রাফ আছে, এখানে গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা দুইটা অক্ষ চিন্তা করব।
একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, ঠিক আছে। এখানে আমরা অবস্থান নির্ণয় করলাম, এখানে লিখলাম কি টি, আর এখানে লিখলাম তোমার সরণ, সরণ এস, এস এর পরিবর্তন। যদি আমি একটা বস্তুকে নরমালি 1 সেকেন্ড আগাই, তাহলে তার অবস্থাটা কোথায় হবে? আমি যদি একটা কল্পনা করি এখান থেকে এই পর্যন্ত, দেখো তো প্রতিটা মান যদি আমি x1 ধরি, 2 ধরি, 3 ধরি, এখানে কি ধরতে পারি 1 2 3, তার মানে কি s টা সরণ, সরণ কি মিটার আকারে, আর এটা হলো সেকেন্ড আকারে প্রকাশ করলাম নরমালি। এখন তোমাকে যদি বলে ওইটা থেকে তুমি ব্যাক বাইর করো, ব্যাক বি এর মান বের করো, তখন কিভাবে বের করবা? দেখো ওইটা শূন্য থেকে যাত্রা শুরু করছে, ওইটা শূন্য থেকে যাত্রা শুরু করছে, ধরো শূন্য থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলে সোজা এ বরাবর গিয়ে থামছে, এ বরাবর গিয়ে যে থামে, তো এ বরাবর যদি গিয়ে থেমে যায় গাড়িটা, তখন দেখো তার যে ব্যাক হবে, ব্যাকটা যদি থেমে যায়, যদি বলে থেমে গেছে, তার মানে কি তার বস্তুটা একদম স্থির হয়ে গেছে, স্থির হলে ব্যাক জিরো হয়ে যায়। যদি স্থির না হয়, চলতে থাকে, তোমাকে যদি বলে 3 সেকেন্ড পর বা 3 সেকেন্ডে বস্তুটার ব্যাক কত, তাহলে আমরা কি লিখবো? ব্যাক সমান সমান কি লিখতে পারি? ব্যাক সরণ ডিভাইডেড বাই কি সময়। এখন সরণ কত করছে? 3, এখানে সরণ কত করছে? 3, এখানে সময় কত করছে, মানে সময় কত ব্যয় হয়েছে? 3 সেকেন্ডে 3 মিটার গেছে, তাহলে আমরা কি লিখতে পারি? 3 ডিভাইডেড বাই কত হবে এখানে? দেখো তুমি উল্লেখ করো 3 ডিভাইডেড বাই, এখানে 3 কাটাকাটি করো 1, যেহেতু আমাদের ব্যাগের পরিবর্তনটা কি হয়েছিল? মিটার ইনভার্স 1 স্কয়ার, এখানে m লেখো আর এখানে s লেখো, তার মানে উপরে তুলে দাও m s ইনভার্স 1, এটা হলো ব্যাগের পরিবর্তন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি তোমাকে বলে এটা তোমার s দিলাম না, সরণ দিলাম না, এটা আমি সরণ দিলাম না, নরমালি এটাকে আমি ত্বরণ ধরি বা ব্যাগ ধরি, ব্যাগ ধরলাম। এখন যদি ব্যাগের পরিবর্তন ধরি, তাহলে আমি যদি বলি তোমাকে ত্বরণ বের করতে, তাহলে তুমি কিভাবে বের করবা? আমাদের সূত্রটা মনে আছে, ত্বরণ কি হবে? a ইকুয়াল b বাই t, ঠিক আছে। এখন b কত, b হবে কত আর t হবে কত? এখন t হবে 3 সেকেন্ড, 3 সেকেন্ডে তার বেগের পরিবর্তন কত হয়েছে? এই যে দেখো 3, ঠিক আছে, এতটুকু গেছে, সে এতটুকু গেছে। তো এতটুকু যদি যায়, তাহলে কত সময় লাগছে? 3 সেকেন্ড সময় লাগছে। আর কত ব্যাক গেছে? 3 মিটার পার সেকেন্ড ব্যাক, এটা মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। এখন কাটাকাটি করো, তো 1, এখানে তোমার ওই সময়টাকে এটাকে উপরে তুলে দিবা, 1 মিটার পার ইনভার্স 2, এটা হবে তার কি? ত্বরণ। ওকে, এটা হলো এক ধরনের লেখচিত্র। এখন যদি এরকম, যদি এটা তো একদম সহজ, তুমি পারবা, এরকম যদি না দিয়ে তোমাকে যদি বলে যে নির্দিষ্ট অবস্থানে তাদের ব্যাক কত হবে, নির্দিষ্ট অবস্থানে, এখন অবস্থা আমি একটা গ্রাফ আগে আঁকানি, তারপর তোমাকে বলি। ধরলাম এটা কি ব্যাক, ব্যাক কি আকারে দেওয়া থাকে? মিটার পার সেকেন্ড আকারে দেওয়া থাকে, তোমার পরীক্ষা প্রশ্ন দেওয়া থাকলো, আর এখানে সময় দেওয়া আছে টি, সেকেন্ড আকারে। এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলো মান দেওয়া আছে। প্রথমে গাড়িটা শূন্য থেকে যাত্রা শুরু করে না, আদি বেগ জিরো থাকে না, ধরুন এখান থেকে যাত্রা শুরু করবে, বেগ তার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হঠাৎ করে এই অবস্থানে গিয়ে গাড়িটা সমবেগ, মানে কি বেগের কোনো পরিবর্তন হইতেছে না, সমান বেগ। সমান বেগ বলতে আমরা কি বুঝলাম? 5 মিনিট যাওয়ার পর, ধরো না 5 মিনিট যাওয়ার পর বা 3 মিনিট যাওয়ার পর তার বেগ হলো কত? 5 মিটার পার সেকেন্ড। 4 মিনিটেও কি তার বেগ 5 মিটার পার সেকেন্ড। 6 মিনিটেও তার বেগ 5 মিটার পার সেকেন্ড। এই সব বেগটা বাড়ায় নাই, যা আছে তাই ছিল, ঠিক আছে। যেমন 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি সামনে আগাইতেছো, 20 সাউন্ড দিয়ে সামনে আগাইতেছো, তার মানে কি এটা স্থির আছে, বেগের কোনো পরিবর্তন হইতেছে না। বেগের যদি পরিবর্তন না হয়, সমবেগে ত্বরণ সমান সমান শূন্য থাকে, কারণ বেগের পরিবর্তন হইতেছে না, বেগ বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলে। এখন যদি বেগের পরিবর্তন না হয়,
তাহলে সমবেগে ত্বরণ শূন্য। ঠিক আছে, ওকে। তো তাহলে কি হবে, এটা সমবেগে যদি যাত্রা শুরু করে ধরো এরকম, তার কোনো বেগের পরিবর্তন হবে না, তাহলে এরকম সামনের দিকে আগাবে। এখন যদি তোমাকে বলে যে ভাইয়া এখন তো আমি যদি গাড়িটা স্টার্ট বন্ধ করে দেই, তাহলে সে গতিটা কমে আবার নিচের দিকে চলে আসবে। দেখো শুরুতে সে যাত্রা শুরু করছে এইভাবে, এ বিন্দুতে গেছে, যাওয়ার পর তার বেগের কোনো পরিবর্তন ঘটাইলাম না, যত ছিল ততই রাখলাম। এখান থেকে যাত্রা শুরু করছে, বি বিন্দুতে আসছে। ঠিক আছে, বি বিন্দুতে আসছে। তো বি বিন্দু থেকে আবার যখন আমি স্টার্ট বন্ধ করে দেই বা গাড়ি অফ করে দেই, সেটা চলে আসে সি বিন্দুতে। এখন যদি তোমাকে বলে যে বিসি বিন্দুর ত্বরণ কত, এখন বিসি বিন্দুর ত্বরণ বের করতে বললে তোমাকে কি বের করতে হবে, বেগ ডিভাইডেড বাই সময়। বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথমে বাড়তেছে, সমবেগে যাচ্ছে, তারপর কমতেছে, কমলে কি হয়, ত্বরণ হয়। ত্বরণ হয়, কিন্তু এটা কি মন্দনের পর্যায়ে চলে যায়, যেহেতু কমতেছে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাস পাওয়াকে কি বলে, মন্দন বলে। তাহলে এটা কি হবে, ত্বরণ আর হবে না, সবসময় মনে রাখবা এটা কি হবে, মন্দন হবে। আর যেহেতু হ্রাস পাইতেছে, মন্দন এখানে লিখে দিছো, তাহলে এখানে আর মাইনাস বসাইতে হবে না। যদি মন্দন না লেখো তাহলে এখানে মাইনাস বসাবা। তার মানে এখানে পরিবর্তনটা কত দেখো তো, এই যে এতটুকু পরিবর্তন, এতটুকুর পরিবর্তনটা কি, এখানে কত সেকেন্ড, 1 2 3 4, 4 সেকেন্ড, মানে কি 4 মিটার পার সেকেন্ড। এখানে 1 2 3 4 5, আচ্ছা এখানে যদি ধরি তাহলে 5 হয়, দেখো 5 হতেছে, 5 মিটার পার সেকেন্ড, মানে কি 5টা উপরে হবে, কারণ বেগ, এটা বেগ। আর এটা হলো সময়, এই সময়টা। ঠিক আছে, এখন এই সময়টা কত হবে তোমার বইয়ে নিশ্চিত দেওয়া থাকবে, এখানে 1 এরকম করে ধরো, এখানে কত দেওয়া হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10 11 12। এখন সময়টা কি এখান থেকে কাউন্ট করবা নাকি এখান থেকে কাউন্ট করবা? তুমি নিশ্চয়ই 9 থেকে কাউন্ট করবো। কেন, তোমার এই বি বস্তু থেকেই তো কিন্তু নিচের দিকে আসছে, গতি কমে দিছো, এখান থেকে গতিটা কমে গেছে, তার মানে কি তার পরিবর্তনটা এখান থেকে এখানে ঘটছে, তাই তো। তাহলে কি সময়টা কত হবে, 9 থেকে 12 ভিতরে, বা 9 থেকে ধরো না এখানে 13 ভিতরে, তাহলে সময়টা কত ব্যবধান হয়েছে, 9 10 10 11 12 13, 4, ঠিক না? 4 সেকেন্ডে তার মন্দন হয়েছে, তার মানে কি সেকেন্ডটা কি হবে, 4 হবে। এটাকে ক্যালকুলেশন করো, 1 পয়েন্ট নিশ্চয়ই সামথিং আসবে, বা এরকমই আসবে, 1 পয়েন্ট কত আসবে, 1.2 সামথিং আসবে। তারপরে যেহেতু মন্দন বলছে, ত্বরণের কি বিপরীত, তার মানে কি ত্বরণের এককটা কি ছিল, মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাই না? তো এইরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা নির্ণয় করতে পারবো না। যদি তোমাকে বলে টোটাল ত্বরণ কত, তাহলে এই জায়গায় একটা ত্বরণ বের করবা, এই জায়গায় একটা ত্বরণ পাওয়া যাবে, ধরলাম এখানে ত্বরণ পাওয়া গেছে এ, এই জায়গাটা যেহেতু বেগের পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা কি ক্রস না, তাই এই জায়গায় হবে ত্বরণের এর মান 0। আর এই জায়গার ত্বরণটা কত পাইলাম, 1.25। তো টোটাল ত্বরণটা যদি আমরা বের করতে যাই তাহলে লিখতে পারবো ত্বরণ, টোটাল ত্বরণটা এখানে লিখবো কত, a প্লাস 0 প্লাস 2.5, তার মানে টোটালটা যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে টোটালটা বের করতে পারবো।